স্থানীয় পর্যায় থেকেও যে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত মুখ হওয়া যায় এবং কাজের মাধ্যমে নিজেকে একটা ব্র্যান্ড লেভেলে নিয়ে যাওয়া যায়, তিনি হচ্ছেন রয় মানিক। আপনার বাড়ি তো সিরাজগঞ্জ, আমি জি, জানি। সিরাজগঞ্জের উল্লাপাড়াতে। জি, একটু একটু যদি বলতেন আমাদেরকে। আমি আসলে একেবারে মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। আমার ভাই বোন মোট ৯ জন, অর্থাৎ আমরা ৬ ভাই ৩ বোন। আমি মেঝো। বেড়ে ওঠা উল্লাপাড়াতেই, খুব কষ্টের মধ্যে দিয়ে। এখনো যে বলবো যে উঠে আসছি তা না, এখনো দৌড়াচ্ছি, সেই ছোটবেলার থেকেই দৌড়াচ্ছি। আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, লেখাপড়াও আসলে তেমন ভাগ্য জোটেনি। ১৪ বছর বয়স থেকেই আমি জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। ওর থেকে দৌড়াচ্ছি, এখনো দৌড়াচ্ছি। বাবা কি করতেন আপনার? কাপড়ের ব্যবসা করতেন। আচ্ছা। আপনারা জানেন সিরাজগঞ্জ কাপড়ের জন্য বিখ্যাত। আমার বাবা কাপড়ের দোকান ছিল, দোকানদারি করতেন। আমরা পরিবারের সদস্য আসলে অনেক ছিল। আমরা যেহেতু ৬ ভাই ৩ বোন ৯ জন, পরিবারটা আসলে ছোট্ট একটা দোকান থেকে অনেকটাই হিমশিম খেতে হয়েছে বাবাকে। এর মধ্যে থেকেও চেষ্টা করেছে লেখাপড়া করানোর, কিন্তু একটা সময় এসে ব্যবসা মন্দা যাচ্ছিল, লেখাপড়ার খরচও তেমন দিতে পারছিল না। আমি আমার ইমিডিয়েট বড় ভাই যেটা, এসএসসি আসলে দেওয়ার সৌভাগ্য হয় নাই। ক্লাস 9-এ গিয়ে ওটা এতে টানতে হয়েছে। এটা দারিদ্রতার কারণে? হ্যাঁ, দারিদ্রতার কারণে। তখনই 2 ভাই কর্মে ঝাঁপিয়ে পড়ি। আমার আবার ছোটবেলা থেকে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করার একটা হবি ছিল, ভালো লাগতো। স্কুলে যখন যেতাম তখন স্কুল থেকে ফেরার পথে কার বাড়িতে ফুলের গাছ আছে, ওই পাতা পাড়ে গাছ ডাল ভেঙে নিয়ে আসতাম, নিয়ে এসে বাড়ির আঙিনায় লাগাতাম। ছোটোবেলার থেকে এই ঝোঁকটা ছিল। যাই হোক, 14 বছর বয়সে, সালটা 81-তে ক্লাস 8-এ ছিলাম, 82-তে 9-এ 3 থেকে 4 মাস ক্লাস করেছিলাম, কিন্তু স্কুলের বেতনটাই দিতে পারিনি। তখন বাড়িতে যথেষ্ট অভাব ছিল। অনেক সময় আমার ভিডিওতে বলি, আমার যারা দর্শক আছে, অনেকেই যারা ভালোবাসে, তারা বিষয়টা পজিটিভভাবেই নেয়। আর কিছু কিছু মানুষ কমেন্টস করে, হ্যাঁ এই মানিক আগে ভাতই পাইতো না, এখন গাড়িতে চড়ে বেড়ায়। তো আসলে আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বলতে চাই, হ্যাঁ একটা সময় বাবা দরিদ্র ছিল, আমরা লেখাপড়া করতে পারিনি, কষ্টে জীবনযাপন করেছি, কিন্তু আমরা বিপথে যাইনি। 14 বছর বয়সে আমি একটা ফটো স্টুডিওতে ঢুকি এবং তাদের স্বাভাবিকভাবে যে হেল্পারি করা, ঘর ঝাড় দেয়া, ফার্নিচার মোছা, ক্যামেরা স্ট্যান্ড এগিয়ে দেয়া, এই কাজগুলো তো স্বাভাবিকভাবে করতে হয়েছে। তো একদিন আমার ওস্তাদ যে তিনি বাড়িতে গেলেন দুপুরে, মানে তুমি থাকো আমি খাওয়া দাওয়া করে আসি। এই সময় একটা কাস্টমার আসে। আচ্ছা। কাস্টমার আসার পর সাহস করে ছবি উঠালাম। তো এমনি তো আর ক্যামেরা হাতে দেয় না, শুধু হেল্পারি, ওই খালি বাটি ঘষে মোছা টোছা এইগুলো। তো যাই হোক, আমি চিন্তা করলাম যে ছবি তো ঠিক হবেই না, ভালো হবেই না, ওস্তাদ তো বকা দেবেই। ঠিক বকা দেওয়ার সময় আমি জিজ্ঞাসা করব, কেন বকা দিলেন, কি সমস্যা হয়েছিল, মানে শেখার জন্য। হ্যাঁ। তো যাই হোক, বিষয়টা তেমনই হলো। আসার পরে, এই মানিক তুমি ছবি তুলছো? জি ভাই ছবি উঠেছি, কাস্টমার দেরি করলো না, উঠা রাখি। তো হয় নাই তো, কি হয়েছে? হেজি হয়েছে। ভাই হেজি কি? আউট অফ ফোকাস। আউট অফ ফোকাস কি? কয় গোলা। বললেন তাহলে এটা কীভাবে ক্লিয়ার করতে হয়? কয় যে এই যে ফোকাস রিং আছে, এটা কোনো ক্লিয়ার করতে হয় লেন্স। ওই একদিন। আপনার কি আগে থেকে চিন্তা ভাবনা ছিল যে আপনি কোনো একদিন একটা নিজের স্টুডিও করবেন? না, ওই সময় যখন আমি স্টুডিওতে ঢুকি তখন তো একটা আশা ছিল যে কখনো যদি আল্লাহ করতে দেয়, কোনোভাবে যদি কাজ শিখতে পারি, একটু পয়সা ম্যানেজ হয়, আমি তো একটা ফটো স্টুডিও। কত টাকা মাসিক মাইনে পেতেন ওই সময়টাতে? প্রথমে বেতন দিত না, শুধু খাওয়া। তো যখন বেতন চাইলাম, বললাম যে আমার বাড়িতে একটু সমস্যা, কিছু বেতন দেন। তো বললেন যে
50 টাকা বেতন, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে কাজ করতে হবে। তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে কাজ করবো, 50 টাকা বেতন। আমি বললাম বেতন লাগবে না, আমি কাজ শিখব। তখন আমার একটা মনে জিদ আসলো যে আমি কাজ ভালো করে শিখব এবং আমাকে যেন মানুষ আগ্রহ সহকারে নেয় যে মানিক ভালো কাজ জানে। আমার জিদ তখন তো আরও বেশি কাজে মনোযোগী হওয়ার পরে আমার পাশের উপজেলা শাহজাদপুর, আপনি জানেন তো, জানার কথা, হ্যাঁ, শাহজাদপুরে ওইখানে একটা ফটো স্টুডিও হয়। আপনি শুনে থাকবেন যে ফায়ার সার্ভিস অফিসার সেলিম নওয়াজ ভুঁইয়া, তিনি ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার ছিলেন এবং তার ফায়ার সার্ভিসে চাকরি করতেন। তো উনি একটা শখ করে ফটো স্টুডিও করেন, কিন্তু ওইখানে কর্মচারী ছিল না। তখন আমার এই উল্লাপাড়া স্টুডিওর মালিকের সঙ্গে কথা বলে যে আমাকে একজন কারিগর দিতে হবে। তখন উল্লাপাড়ার যে ওস্তাদ আছে তিনি বললেন যে ঠিক আছে, ওখানে কয়দিন যাও, ওনাকে একটু হেল্প করো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো যাই হোক, 3 না 4 দিন পরে ওই মালিক আমাকে বলতেছেন যে মানিক, তোমাকে ওখানে কত টাকা বেতন দেয়? বললাম তো আমাকে তো বেতন দেয় না, আমি কাজ শিখতেছি তো, এখন শিক্ষানবিশ। তুমি এখানে থাকো, তোমাকে 300 টাকা বেতন দেওয়া হবে। তখন তো আনন্দে কান্দে ফেললাম। 300 টাকা, তার মানে প্রতিদিন 10 টাকা। মহা খুশি। ওই দিন সবচাইতে আমার বেশি কান্না এবং আনন্দ লেগেছিল। যাই হোক, 2 থেকে 2.5 মাস পরে বললো যে মানিক, তোমার সুখবর আছে। যে কি? বাবা তোমার বেতন বাড়িয়ে দিয়েছে, এখন 450 টাকা বেতন। এইভাবেই যাই হোক 1000 টাকা বেতন। ওইখান থেকে আমার শুধু ইচ্ছা যে বেতন বড় কথা না, আমাকে ভালো কাজ শিখতে হবে। ওখান থেকে শুধু পত্রিকা দেখতাম আবশ্যক কলামে, যে ঢাকা গিয়ে কোনোভাবে কোথাও গিয়ে যদি ভালোভাবে কাজ শিখতে পারতাম। আমার কথা হলো আমি যেটাই করব যেন সবাই বলেন যে না, মানিকের এই কাজটা ভালো। 10 জনের মধ্যে আমি একজন হতে চাই। হয়তো আমি লেখাপড়া করতে পারলাম না, সেটা তো আমার অপরাধ না, আমার পারিবারিক অসচ্ছলতার কারণে আমি পারিনি। কিন্তু সবাই যে লেখাপড়া শিখেই চূড়ায় ওঠে তা কিন্তু না। আমি তো দেখছি 2-4 ক্লাস যাই লেখাপড়া করেছি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি রুটি বানাতেন, আরো দেশ বিদেশে অনেকে আছে চা বিক্রি করতেন, তারা কিন্তু ভালো অবস্থানে আছে। আমি পারবো না কেন? আমি আমার অবস্থান থেকে আমি যে লাইনে আছে চেষ্টা করব, আমাকে এই লাইনে প্রথম হতে হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এরপরে আসে 1988 সালে আমার এক কাকা সেনাবাহিনীর চাকরি করতেন। তিনি রিটায়ার করার পরে ওনার কিছু রিটায়ারকৃত টাকা, সেই টাকা দিয়ে আমাকে একটা ফটো স্টুডিও করে দেয়, সেটা লোনে। ওইটাই চিত্রপুরী? হ্যাঁ, ওইটাই নামটা আমি মনে থেকে আসলো যে এটা চিত্রপুরী নাম দেবো। এটাই উল্লাপাড়াতে? সেটাই উল্লাপাড়াতে। এবং এটা 1989 সালে হলো। স্টুডিও কি এখনো আছে? 1988 সালের 12 ডিসেম্বর, প্রায় 89 সাল বলা চলে। সো এটা কি এখনো আছে আপনার স্টুডিওটা? এই 2-3 বছর আগে বন্ধ করে দিয়েছে এই স্টুডিওটা। এই স্টুডিওর যে গল্প, আপনি সাদা কালো যুগের ছবি তুলতেন, তারপরে আপনি রঙিন বা ওই সমসাময়িক সময় রঙিন দেখেছেন, ক্যামেরার পরিবর্তন দেখেছেন, একই সাথে আপনি নিজেও পরিবর্তন হয়েছেন।